আমি আসছি তোমার জীবন নরকে পরিণত করতে। আর তোমার ইশক কে যেন? ওহ, অয়ন চৌধুরী, যার জন্য তুমি আমার এই অবস্থা করেছো, তার জীবনেও শেষ করতে আসছি। রিমি বলল, আমান দেখো, তোমার যত শত্রুতা আছে তা তো আমার সাথে, তাই না? তুমি অয়ন ভাইয়াকে এর মাঝে টানছো কেন? এর মাঝে অয়ন ভাইয়াকে এনো না প্লিজ। কথাটা রিমি কাঁদতে কাঁদতে বলল। রিমি কান্না যেন আমানকে অনেক তৃপ্তি দিচ্ছে। আমান বাঁকা হেসে বলে, প্লিজ ডোন্ট ক্রাই বেবি, তুমি তো জানো তোমার কান্না আমি সহ্য করতে পারি না। যতই হোক আমি তোমাকে একদিন ভালোবাসতাম। এই বলে আমান জোরে জোরে হাসতে লাগলো। কি ভয়ঙ্কর সেই হাসি। রিমি বলল, আমান প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অয়ন ভাইয়ার কোনো ক্ষতি করো না প্লিজ, তুমি আমাকে যা ইচ্ছা করো, আমি কিচ্ছু করব না। আমান বলল, সরি বেবি, তোমার কথা আমি রাখতে পারলাম না। আমি আসবো আর তোমাদের জীবন নরক বানিয়ে দিব। শয়তানি হাসি দিয়ে বলল, বাই বেবি, গুড নাইট। রিমি বলল, আমান শোনো শোনো প্লিজ। আমান আমাকে কোনো কথা বলতে না দিয়ে ফোন কেটে দিল। আমি থপ করে মাটিতে বসে পড়লাম আর কাঁদতে লাগলাম। আমান যদি ফিরে আসে তাহলে ও শুধু আমার ক্ষতি করার চেষ্টা করবে না, অয়ন ভাইয়ার ক্ষতি করার চেষ্টা করবে। যতই হোক অয়ন ভাইয়াকে আমি ভালোবাসি। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। রিমি বারান্দায় ঘুমিয়ে পড়ল। অয়ন বারান্দার সাথে পাইপ বেয়ে উপরে উঠল, কারণ সে জানে রিমি এই সময় ঘুমে। অয়ন বারান্দায় এসে দেখে আমান ফোনটা কাটার পর একটি বড় ছবির কাছে যায়। রিমির হাসি মাখা ছবি। আমান ছবিটার উপর ছুরি দিয়ে স্লাইড করছে আর বলছে, অনেক ভালোবাসতাম তোমাকে, কিন্তু তুমি আমাকে বুঝলে না। ঠিক আছে, বোঝার দরকার নেই। আমান শেখ আসছে তোমার জীবনে এক বড় টর্নেডো হয়ে। এদিকে অয়ন দেখে রিমি বারান্দায় এক কোনায় বসে ঘুমাচ্ছে। অয়ন বলল, এই মেয়েকে নিয়ে আর পারি না। অয়ন গিয়ে রিমির কাছে বসে গায়ে হাত দিয়ে দেখে ভীষণ গরম, অনেক জ্বর এসেছে। ওহ মাই গড, মনে তো হচ্ছে অনেকক্ষণ ভিজে। এই মেয়েটা এত ইডিয়েট কেন? স্টুপেড মেয়ে একটা। এই রিমি ওঠো। রিমিকে ডাকে, কিন্তু রিমির কোনো সাড়া শব্দ নেই। অয়ন অনেকটাই ভয় পেয়ে যায়। অয়ন বলল, ওর কিছু হলো না তো? না না, আমাকেই কিছু করতে হবে। অয়ন রিমিকে কোলে করে বেডে শুইয়ে দেয়। অয়ন বলল, এই রাতে তো ডক্টর বা বাড়ির কাউকেই কিছু বলা যাবে না। না না, আমার রিমি পরির অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, আমাকেই কিছু করতে হবে। অয়ন বাটিতে পানি আর সাদা কাপড় আনে, তারপর রিমির মাথায় জলপট্টি দিতে থাকে। হঠাৎ অয়ন খেয়াল করলো রিমি বিড়বিড় করে কি যেন বলছে। অয়ন কান পাতে শোনার জন্য। রিমি জ্বরের মধ্যে বলছে, অয়ন ভাইয়া ও আসছে। অয়ন রিমির কথা কিছুই বুঝে উঠতে পারছে না। অয়ন বলল, রিমি আমাকে কি বলতে চাচ্ছ? অয়ন দেখলো রিমি অনেক কাঁপছে। রিমি গোলাপি ঠোঁটজোড়াও কাঁপছে। অয়ন যেন ঘোরের মধ্যে যাচ্ছে। সে আর কিছু না ভেবে রিমির ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। অয়ন বলল, না না, এইসব আমি কি করছি? কন্ট্রোল অয়ন, কন্ট্রোল। অয়ন রিমির শরীরে কম্বল দিয়ে দিয়েছে, কিন্তু তাও রিমির কাঁপুনি কমছে না। অয়ন আর কিছু না ভেবে রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে। সকালে মাথায় অনেক ব্যথা অনুভব করলাম। আস্তে আস্তে চোখ খুলে যা দেখি তাতে অবাক হয়ে যাই। হতদন্ত হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। উদ্দেশ্য চৌধুরী বাড়ি। সচরাচর মামা বাড়ি আমি যাই না, কিন্তু আজ যেতেই হবে। অয়ন ভাইয়ার এই বাড়াবাড়ি আর সহ্য করা যায় না। সকালে আস্তে আস্তে চোখ খুলে যা দেখি তাতে অবাক হয়ে যাই। মৌয়াপু মুখ গোমরা করে আমার পড়ার টেবিলে বসে আছে। আমার জানা মতে মৌয়াপুর অনেক খুশি থাকার কথা, কেননা ওর মনের মানুষ মনোয়ার ভাইয়ার সাথে ওর বিয়েটা হচ্ছে। তাহলে আমার ভাবনায় ছেদ ঘটে মৌয়াপুর কথায়। মৌয়াপু বলল, কিরে উঠে গেছিস? রিমি বলল, হ্যাঁ, কিন্তু তোমাকে এত আপসেট লাগছে কেন? মৌয়াপু মলিন মুখে উত্তর দিল, আরে জানিস অজয়কে কারা যেন কালকে সেই পিটিয়েছে, ছেলেটা হসপিটালে ভর্তি হয়েছে। রিমি বলল, কি কি বলছিস তুই? মৌয়াপু বলল, হ্যাঁ রে, আমরা সবাই যাচ্ছি ছেলেটাকে দেখতে, তুই যাবি তো? এইবার বুঝতে পারছি এটা কার কাজ। এই লোকটা কি সাইকো নাকি? বুঝি না, আমার এবার একটা বিহিত করতে হবে। কথাটা মনে মনে বলল রিমি। মৌয়াপু বলল, কি রে, কি ভাবছিস? রিমি বলল, হ্যাঁ বল। মৌয়াপু বলল, আমি বলছি তুই যাবি তো? রিমি বলল, না রে আপু, আসলে আমার ভার্সিটিতে ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে তো তাই। আসলে আমার চৌধুরী বাড়িতে অনেক হিসেব বাকি আছে। কথাটা মনে মনে বলল। মৌয়াপু বলল, ও আচ্ছা, তুই তাহলে যা, আমরা সবাই হসপিটালে যাচ্ছি। রিমি বলল, আচ্ছা। রিমি একটা ব্ল্যাক কুর্তি, ব্ল্যাক লেডিস জিন্স আর গলা একটা স্কার্ফ পেঁচিয়ে নেয়, আর হালকা লিপস্টিক, মুখে কোনো মেকআপ নেই। বেশ এইটুকুতেই রিমিকে সাধারণের মধ্যে অসাধারণ লাগছে। রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। অয়ন আজকে ব্ল্যাক টি শার্ট অ্যান্ড ব্ল্যাক স্যুট পরেছে, সিল্ক চুলগুলো সেট করে নিয়েছে। বেশ অয়ন রেডি। উদ্দেশ্য অফিস। অয়ন নিজের ঘর থেকে যেই না বের হলো অমনি কেউ অয়নকে পেছন থেকে জড়িয়ে ধরে। অচেনা কণ্ঠে বলল, বলো তো আমি কে?
অয়নের মধ্যে একটা বিরক্তির ভাব চলে আসে, কেননা সে জানে ব্যক্তিটিকে। অয়ন পিছু না ঘুরেই বলে, পায়েল তুমি? আমার গাড়িটা চৌধুরী প্যারোসের সামনে নামে। আমার মামার বাড়িটা আমাদের বাড়ি থেকেও বড় বা সমান, চারদিকে সুন্দর ফুলের বাগান, পাশেই আম ও কাঁঠালেরও বাগান। মোট কথা একদম রাজপ্রাসাদ তৈরি করা হয়েছে, আমাদের খানবাড়িও কম না। সদর দরজা প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়ল আমার হিটলার নানু আর মামি কি নিয়ে যেন গল্প করছে আর হাসছে। আমাকে দেখার সাথে সাথেই ভূত দেখার মতো চমকে উঠল। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঢুকলাম, জানি এখন এরা হিটলারগিরি শুরু করবে। নানু বলল, ওই মাইয়া তুই এখানে কিনলেইগা? মামি বলল, হ্যাঁ তুই এখানে কেন? রিমি বলল, কেন আমার কি এখানে আসা বারণ? আমার মামার বাড়ি আমি আসতেই পারি। নানু বলল, বারণ করার ক্ষমতা থাকলে কি আর করতাম না? মামি বলল, তা যা বলেছেন, সকাল সকাল অলক্ষণের মুখ দর্শন হলো। আল্লাহই জানে সারা দিনটা কেমন যায়। ধুর, ভালো লাগে না, মুডটাই নষ্ট হয়ে গেল। ওদের কথা শুনে অনেক খারাপ লাগলেও তা মুখে প্রকাশ করলাম না, কেননা রিমি তার দুর্বলতা দেখাতে চায় না। তাই শক্ত মুখে জবাব দিলাম, হয়েছে তোমাদের বকাবকিনি, এবার আমি যাই। এই বলে সিঁড়ির দিকে হাঁটা ধরলাম। নানু বলল, আরে ওই মাইয়া কই যাস? রিমি বলল, তোমার মতো হিটলার বুড়িকে বলার প্রয়োজন মনে করি না। এই বলে উপরে চলে আসলাম। নানু রিমিকে কিছু বলতে যাবে তার আগেই মামিমা ইশারায় মানা করলো। নানু বলল, তুমি দেখছনি কি শয়তান মাইয়া? মামি বলল, আরে মা যাক, ওইখানেই তো আসল মজা। নানুমা মামি আর সংকেত বুঝতে পেরে একটা শয়তানি হাসি দিলেন। আমি উপরে উঠে গেলাম। উদ্দেশ্য খাটাসটার ঘর। এখনো মেবি অফিসে যায় নাই। খাটাসটার ঘরের সামনে গেলাম, আর যা দেখলাম তাতে মোটেও প্রস্তুত ছিলাম না। পায়েল আপু, অয়ন ভাইয়ের খালাতো বোন, চট্টগ্রামে থাকে, নিজ ফ্যামিলির সাথে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পায়েল আপু, অয়ন ভাইয়ার খালাতো বোন, চট্টগ্রামে থাকে, নিজ ফ্যামিলির সাথে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অয়ন ভাইয়াকে জড়িয়ে গালে কিস করলো, আর দাঁড়াতে পারলাম না, চলে এলাম। অয়ন ভাইয়া যে এইরকম জানা ছিল না। আমার প্রতি তার কনসার্ন শুধুমাত্র কাজিন হিসেবেই। অয়ন ভাইয়া নিজের বাসায় এইসব করে। আমি দৌড়াতে দৌড়াতে নিচে চলে আসলাম। আমাকে এইভাবে আসতে দেখে আমার হিটলার মামি আর নানু মিটমিট করে হাসতেছে। মনে হয় তারা আগে থেকেই জানতো। আমি দরজার কাছে যেতেই নানুমা প্রশ্ন ছুড়ে মারে, কি গো মাইয়া, আরেকক্ষণ থাইকা যা, এই আইলি আর এই যাইবিকা? আমি মুচকি হেসে জবাব দিলাম, তোমাদের মতো হিটলারদের বাসায় থাকার কোনো ইচ্ছা নাই। বুঝতে পারছি উত্তর তাদের মন মতো হয় নাই। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য পুলিশ স্টেশন। আমার গাড়ি পুলিশ স্টেশনের সামনে নামলো। আমি যেতেই কনস্টেবল চাচার সাথে দেখা। তিনি আমাকে খুব ভালোবাসেন। কনস্টেবল চাচা বলল, আরে রিমি মামুনি, তুমি কেমন আছো? রিমি বলল, এই তো চাচা, ভালো। তা আমাকে দেখি ভালোই মনে রেখেছো। কনস্টেবল বলল, তোমাকে মনে রাখবো না তো কাকে মনে রাখবো? তুমিই বলো, তুমি যা সাহসের কাজ করেছিলে। রিমি বলল, আচ্ছা চাচা, তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? আমানের রেকর্ডস আমাকে একটু দেখাতে পারবা? বড় সাহেবের কাছে আছে, দাঁড়াও আমি নিয়ে আসতেছি। কিছুক্ষণের মধ্যে কনস্টেবল চাচা আসলো, হাতে একটা ফাইল। এই যে মা, লও। ধন্যবাদ চাচা, অনেক ধন্যবাদ। ফাইলটা চেক করলাম। আমানকে মিরপুর থানায় ট্রান্সফার করার একদিন পরেই ওর জামিন হয়ে যায়। আমি হতবাক। রিমি বলল, চাচা ওর জামিনটা হলো কিভাবে এতগুলো খুন করার পরেও? কনস্টেবল চাচা বলল, মা রে, সব টাকার খেলা। আমি ধপ করে বেঞ্চিতে বসে পড়লাম। তার মানে সত্যিই আমান আসছে, আর আমান আসছে মানে অনেক বড় ঝড় আসছে। কনস্টেবল চাচা বলল, কি হয়েছে মা, তুমি কি ঠিক আছো? আমি অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে বললাম, এত পরিশ্রম সব বিফলে গেল চাচা। কি আর করার মা, তুমি সাবধানে থেকো মা, ও কিন্তু তোমারই সর্বপ্রথম ক্ষতি করার চেষ্টা করবে। রিমি বলল, সেটা তো আমি জানি, আমার নিজেই বলল, কিন্তু আমার একটাই ভয়, ও যদি অয়ন ভাইয়ের সাথে কিছু করে তখন। কথাটা মনে মনে ভাবলো। আমান রকিং চেয়ারে বসে আছে, হাতে ড্রিঙ্কস। বেবি, তুমি আমাকে খুঁজতে পুলিশ স্টেশনেও চলে গেলে? আচ্ছা ঠিক আছে, তোমার যখন এতই তাড়া তাহলে আমি খুব তাড়াতাড়ি আসছি। ডেভিল স্মাইল দিয়ে বলল, চৌধুরী বাড়িতে। অয়ন বলল, এটা কি করলে তুমি? পায়েল বলল, কেন, একটা কিসই তো করলাম। অয়ন বলল, তাও করবা না? গট ইট। কথাটা বিরক্ত ভাব নিয়ে বলল। পায়েল বলল, অয়ন এইভাবে তুমি বলতে পারলা? নেকা কান্না করে বলল, আমি আজকেই আসলাম আর তুমি? অয়ন বলল, সো কি হয়েছে, এইভাবে কিস করতে হবে? পায়েল বলল, একটা কিসই তো করলাম, তার জন্য এইভাবে বললা? অয়ন বলল, আমাকে কিস করার অধিকার শুধুমাত্র আমার রিমির। কথাটা মনে মনে বলল। আমাকে এখন অফিসে যেতে হবে, সো বাই। পায়েল বলল, আমি এতদিন পর আসলাম আর তুমি চলে যাবে?
অয়ন বলল, তুমি এসেছো তো কি হয়েছে, আমি আমার কাজের দিকে কোনো গাফলতি করতে পছন্দ করি না। এই বলে অয়ন চলে যায়। এদিকে পায়েল রাগে ফুঁসছে। পায়েল বলল, আমাকে এত বড় অপমান, একবার যখন চলেই এসেছি তখন এমন ব্যবস্থা করব যাতে আমার জন্যই তুমি সবকিছু বাদ দিতে পারো। তোমার জীবনে শুধুমাত্র আমিই থাকবো। কথাটা শয়তানি হাসি দিয়ে বলল। হতাশ হয়ে পুলিশ স্টেশনে আনমনে দাঁড়িয়ে আছি। অনেক বড় বিপদ আসতে চলেছে, এটা বুঝতে পারছি। হঠাৎ কারো ডাকার আওয়াজে ভাবনার ছেদ পড়ে। কিরে, কি করছিস তুই এখানে? পিছনে ঘুরে দেখি